আসসালামু আলাইকুম। হুম, হুম, ওই দেখা যাচ্ছে না, ভুলা দেখাচ্ছে, হ্যাঁ? তাহলে আপনি একটু বন্ধ করে দেন, ঠিক আছে, অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল আমিন, প্রভাষক, সুন্দরবন টেকনিক্যাল কলেজ। আজ আপনাদের আমি ভলিবল নিয়ে আলোচনা করব। তারপরে যদি সময় থাকে আমরা একটু সাঁতার নিয়ে আলোচনা করবো। তো ভলিবল নিয়ে আলোচনা মোটামুটি, যে ভলিবলের ইতিহাস দেখে আমরা, ভলিবলের পূর্বের নাম ছিল প্রথম, ভলিবল সৃষ্টি হওয়ার আগে প্রথম নাম ছিল মিন্টো নেট। ভলিবলের আগের নাম ছিল মিন্টো নেট। এটা সৃষ্টি করেন আমেরিকার জি মর্গান। আমেরিকান নাগরিক জি মর্গান প্রথম ভলিবল আবিষ্কার করেন 1995 সালে। তখন নামকরণ ছিল মিন্টো নেট। এরপর 1932 সালে ধীরে ধীরে প্রথম চেকনোস্লোভিয়ায় ভলিবল ফেডারেশন গঠিত হয়। প্রথম প্রথম ভলিবল ফেডারেশন গঠিত হয় চেকনোস্লোভিয়া 1932 সালে। তারপরে 1927 সালে জাপানে, এরপর 1928 সালে আমাদের আমেরিকায় আহ, ভলিবল ফেডারেশন গঠিত হয়। এরপরে 1929 সালে প্রথম অলিম্পিকে ভলিবল ফেডারেশন পা দেয় 1929 সালে। তা আমাদের ভলিবলের আন্তর্জাতিক সংস্থার নাম যে ফিভা, FIVB। আমি একটু বোর্ডে দেই, FVPB দেখা যাচ্ছে না? FVB দেখা যাচ্ছে না? তাহলে ফেডারেশন, FEDERA, ফেডারেশন ইন্টারন্যাশনাল। ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল, ভলি ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। ভলিবল, তাহলে ভলিবলের আন্তর্জাতিক সংস্থার নাম FIVB, ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। এবার আমাদের বাংলাদেশ ভলিবলের নাম কি? আমাদের বাংলাদেশ ভলিবলের BVF, মানে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বাংলাদেশ ভলিবল আমরা একটুখানি মুছে দিই, যে ইন্টারন্যাশনাল কি, ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। এবার যদি আমরা একটু বাংলাদেশ যাই, তাহলে বাংলাদেশে BVF, তাহলে বাংলাদেশ 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 ভলিবল বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশন এ গঠিত 1972 সালে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয় 1972 সালে। তাহলে আমরা আর ভলিবলের জনক বা ভলিবল সৃষ্টিকারক কি আমরা শুনলাম কি জি মর্গান, আমেরিকার বাসিন্দা। তিনি প্রথম তার নাম দেন মিন্টুনিন্ট। ভলিবলের যে সৃষ্টিকারক তার নাম হলো জি মর্গান, আমেরিকার বাসিন্দা। তিনিও 1895 সালে প্রথম এই খেলার আবিষ্কার করেন, তার নাম দেন মিন্টুনিন্ট। যাও খালি বাংলাদেশ ভলিবল ফেডারেশন আমরা বুঝলাম আমাদের বাংলাদেশের সংস্থার নাম। এবার এশিয়ায় প্রথম প্রবেশ করে এশিয়ায় সংস্থার নাম এভিসি। এ কালিনে কালিনে না এ ভি সি। তাহলে এশিয়ান 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 ভলিবল কনফেডারেশন। তাহলে আমাদের যে এশিয়া ভলিবল নাম এভিসি, এশিয়ান ভলিবল কনফেডারেশন গেল এটা। এবার তাহলে আমরা ভলিবল খেলার 23টি আইন আছে, আমরা এই আইনগুলো একটু বসবো। তা 23টি আইনের মধ্যে খেলার মাঠ আছে। তো খেলার মাঠ আলোচনার আগে আমরা একটু খেলার মাঠটা আমরা একটু অঙ্কনটা দেখে নিই, তারপর আমরা আস্তে আস্তে আইনগুলোই যাবো আমরা। খেলার মাঠ অঙ্কনটা আমরা একটুখানি দেখে নিই খেলার মাঠের, তারপর আমরা আস্তে আস্তে আইনগুলোই যাবা নেই। দেখা যাচ্ছে প্রথম উপরে গেল। মাঠ অঙ্কনের আগে আগে মুক্ত অঞ্চল, এই মুক্ত অঞ্চলের ভিতরে তারপর আমাদের মাঠ অঙ্কন হবে। খেলার মাঠ, এই যে মুক্ত অঞ্চল এখানে কি এটা হলো স্কোর। এই জায়গায় হবে আমাদের এই জায়গায় বসবে আমাদের স্কোরের টিম। স্কোরার টেবিল। আর এইখানে থাকবে ওয়ার্ম আপের জায়গা, দেখা যাচ্ছে। এখানে থাকবে আমাদের ওয়ার্ম আপের জায়গা, ওয়ার্ম আপের জায়গা। ঠিক অনুরূপ ভাবে এই সাইডে ওয়ার্ম আপের জায়গা থাকবে এই। এবার এই জায়গাটায় থাকবে এই যে এই বাইরে কিন্তু আমরা ভিতরে দিচ্ছি, এটা হলো দলের বসার জায়গা। দলের বসার জায়গা। আর এগুলোর নাম হলো মুক্ত অঞ্চল। এই হলো মুক্ত অঞ্চল। মুক্ত অঞ্চল এগুলো সব হলো মুক্ত অঞ্চল।
এইগুলো হলো তাহলে মুক্ত অঞ্চল। আর এই যে এবার আমরা মূল মাঠে যাব, এই যে মাঠের এই জায়গাটা এটা হলো পরিবর্তনের জায়গা, যে একটা যখন প্লেয়ার আমাদের পরিবর্তন করব, একটা প্লেয়ারের পরিবর্তন আর একটা প্লেয়ার লাগবে, এটা হচ্ছে পরিবর্তনের জায়গা। পরিবর্তনের জায়গা, এটা হলো পরিবর্তনের জায়গা। আর এইগুলোকে বলা হচ্ছে মুক্ত অঞ্চল, মুক্ত অঞ্চল। এইবার আমাদের এই যে জায়গা ডাইন সাইড, এটা হলো সার্ভিসের জায়গা। এই পাশে একটা সার্ভিসের জায়গা, এ পাশে একটা সার্ভিসের জায়গা, ডান পাশ দিয়ে সার্ভিস করতে। আর এগুলো সব কি মুক্ত অঞ্চল এগুলো। এইবার এটাকে বলে আমরা মধ্যরেখা, মাঠের মধ্যরেখা। মধ্যরেখায় মাঠের সম্মুখ ভাগ যেটা, এটা 3 মিটার, 3 মিটার, এটা 6 মিটার, আর এটাও 3 মিটার, 6 মিটার। তাহলে 6 3 9 আর 9 18/9 মাঠের মাপ, মাঠের যে মাপ 18/9, দৈর্ঘ্য প্রস্থ 18/9। তাহলে এটা হলো 1/10 18 মিটার, প্রস্থ হলো 9 মিটার। এই ভলিবল খেলার খুব বেশি না, ছোটখাটো একটা ব্যাপার। এইবার আমরা একটা একটা করে আলোচনায় যাই, দেখি যদি আমাদের প্রয়োজনে আমরা আবদ্ধ, আমরা একটু মুছছি, আমরা একটা একটা করে যেমন আলোচনায় যাবো কিংবা থাক যেমন তখন বলবো, যাই হোক। তাহলে আমরা ভলিবল খেলার একটা মাঠ দেখলাম 18/9, এর ভিতরে আমাদের এই 9 9 মধ্যে রেখে এপাশে 9 এপাশে 9, আর 3 মিটার সম্মুখ ভাগ, আর 3 মিটার মানে আমাদের ব্যাক সাইড রাখতে হবে, মানে 6 মিটার বললাম। এইবার এই খেলার মোট আমি বললাম, ভলিবল খেলার মোট 23টা আইন আছে। এই 23টা আইন গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম আইন ছিল খেলার মাঠ। এই যে খেলার মাঠ আমরা অঙ্কন করেছি, এবং এই খেলার মাঠের প্রত্যেকটা দাগ 5 ইঞ্চি চওড়া হবে। খেলার মাঠের প্রত্যেকটা দাগ হবে 5 ইঞ্চি চওড়া। আর খেলার মাঠটা হবে কার্পেট বিছানো বা কাঠের তক্তা শক্ত কিংবা আঁশ জাতীয় কিছু এরকম ধরনের মাঠ, মসৃণ মলিন এই মাঠ হবে। খেলার মাঠটা এই ধরনের হবে, মাঠটা সমান হবে, খেলার উপযুক্ত হবে। কোনটা খারাপ থাকে। এরপরে আমরা 2 নম্বর আনি যাই, নেট ও ফোন। আমরা একটু মুছে নেট করে দেখেন। দেখেন আমরা খেলার মাঠে নেটটা নাই,
পাইছেন না? এটাকে আমরা নেট বলি। খেলার মাঠে আমরা নেট নাই, এটা 32 ফুট লম্বা হয় আর 3 ফুট আড় হয়। এই যে কালো কালো যে খাঁচাগুলো, এগুলো সব 10 বাই 10, 10 মিলি বাই 10 মিলি হয়। এটা হলো নেট। আর পোল মানে বাঁশ, আমরা মাটি থেকে এই পোলের দূরত্ব জমি থেকে বা ভূমি থেকে পোলের দূরত্ব 2.55 মিটার, 2.55 মিটার। এই যে নেটের দুই মাথায় 1 মিটার উচ্চতা করে দুইটা এন্টিনিয়া থাকে, একে বলে আমরা এন্টিনিয়া। নেটের দুই মাথায় দুটো এন্টিনিয়া থাকে। এই দুই ভাগ বলের সম্মুখ ভাগ আর বিপরীত করে দুইটো কোট বা দুই ভাগ, দুইটা কোটকে দুই ভাগ করা নির্দিষ্ট বোঝার জন্য পরিচালক মহোদয় দুটো এন্টিনিয়ার থাকে। এই দুটোকে আমরা এন্টিনিয়ার বলে, এই দুটোকে পোল বলি। এই যে এই যে ফিতা, নেটের দুই পাশে দুইটা সাদা আবরণ করা ফিতা থাকবে, 5 ইঞ্চি চওড়া হবে। দুই পাশে দুইটা ফিতা থাকবে শক্ত কাপড় দিয়ে, 5 ইঞ্চি করে চওড়া থাকবে। তাহলে এটা গেল নেট ও পোল। নেট ও পোল, যে নেট থাকবে এরম চারকোনা কালো শক্ত দড়ি দ্বারা আবৃত, আর দুই মাথা থাকবে 5 ইঞ্চি চওড়া সাদা শক্ত কাপড় দিয়ে বেষ্টন করা থাকবে দুই পাশে। আর নেটের যে পোল মাটি থেকে 2.55 মিটার উচ্চতা হবে। নেটের দুই পাশে দুটো এন্টিনিয়া থাকবে 1 মিটার উচ্চতা। এই এন্টিনিয়া খেলার পাশ নির্ধারণ করার জন্য পরিচালক মহোদয় এন্টিনিয়া দুটো গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমাদের নেট গেল বা পোল গেল। এরপর আমরা আসি বল। 3 নম্বর আইন আমাদের বল। ভলিবল হবে চামড়া দ্বারা আবৃত। বল হবে চামড়া, নরম জাতীয় চামড়া। বলের ওজন হবে 260 থেকে 270 গ্রাম। হাফ একটা বলের ওজন হবে 260 থেকে 270 গ্রাম। বলের পরিধি হতে হবে 65 থেকে 67। বলের যে রাউন্ড পরিধি, এটা 65 থেকে 67 সেন্টিমিটার। আর বলের ওজন হবে 260 থেকে 270 গ্রাম। এই বল যারা চামড়া দ্বারা আবৃত বেষ্টিত, হ্যাঁ, সেই বল দ্বারা আমরা ভলিবল খেলা করি। এটা গেল। এবার একটা দল, 4 নম্বরের একটা দল, 12 জন নিয়ে একটা দল গঠন করা হয়। একজন কোচ, একজন সহকারী কোচ, আর একজন চিকিৎসক বা তাকে ওই চিকিৎসক বলে, চিকিৎসক। এই 3 জন আর 12 জন নিয়ে একটা দল গঠন করা হয়। খেলার একটা দল গঠন করে, এর ভিতরে খেলার মাঠে অংশগ্রহণ করে 6 জন, আর দল গঠন করে আমাদের 12 জন নিয়ে, এবং সাথে থাকবে একজন কোচ, একজন সহকারী কোচ, আর একজন চিকিৎসক, ডাক্তার যেটা বলে, থেরাপি ম্যান। যে এভাবে দল গঠন করা হয়। ওই খেলোয়াড়দের সাজ সরঞ্জাম, খেলোয়াড়রা হাফ প্যান্ট পরিধান করবে, জার্সি পরিধান করবে, একই জার্সি হবে। জার্সি 1 থেকে 15 পর্যন্ত নাম্বার থাকে, কিন্তু 1 থেকে 12 পর্যন্ত হলে সবচেয়ে ভালো হয়। 1 থেকে 15 পর্যন্ত নাম্বার হবে জার্সিতে। এবার জার্সির পিছনে 15 ইঞ্চি নাম্বার, আর সামনে 10 ইঞ্চির ভিতরে, এরকম মোটামুটি নাম্বার থাকবে পরিচালক মহোদয়ের দৃষ্টি কাড়ার জন্য। বা জার্সি সবাই একই রকম হবে, টি শার্ট আর হাফ প্যান্ট আর কেটস, খেলার যে কেটস তারা পরবে। এই মোটামুটি খেলাধুলো
খেলোয়াড়দের সাজ সরঞ্জাম এবং উভয় দলের একই রকম মানে জার্সি হবে না, সেটা একটু রেফারি মহোদয়রা চেঞ্জ করে নেবেন, এই মানে আরেকটা জার্সি পরাই নেবে, এরকম ধরনের মোটামুটি জার্সি সাজ সরঞ্জাম থাকে। এরপরে খেলোয়াড়দের দায়িত্ব। খেলোয়াড়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে খেলার আইন, খেলার নিয়মের প্রতি অনুগত থাকা। এরপরে খেলাধুলার যে পরিচালনা মহোদয় আছে তাদের প্রতি অনুগত থাকা, বিপক্ষ দলের প্লেয়ারের প্রতি খেলোয়াড় সুলভ মনোভাব থাকা, এগুলো হলো খেলোয়াড়দের দায়িত্ব। নিয়ম বজায় রেখে খেলা করা, এগুলো খেলোয়াড়দের দায়িত্ব। নিয়ম যেমন একটা সেট 5 গেমে আমরা জানি 5 সেটে একটা মানে একটা পূর্ণ একটা গেম শেষ হয়। তো যখন একটা সেট শেষ মানে একটা গেম শেষ, আমরা ডাইন সাইড দিয়ে সুন্দরভাবে চলে যাব, একটা খেলা শেষ, আর এক বিপরীত দলের প্লেয়ারের সাথে করমর্দন করবো, এগুলো মোটামুটি খেলোয়াড়ের দায়িত্ব। রেফারির আইন কানুনগুলো মানবো, খেলার নিয়ম শৃঙ্খলা মানবো, এগুলো কিন্তু খেলার একটা দায়িত্ব মধ্যে পড়ে। এরপর খেলার প্রস্তুতি বা অনুষ্ঠান। খেলা শুরুর আগে উভয় দলকে এক জায়গায় নিয়ে তাদের আম, সমস্ত বডি বা তাদের হাত পা সবগুলো যাচাই বাছাই করে পরিচালক মহোদয় টস করার মাধ্যমে যে খেলা শুরু করে, এটা আমাদের খেলার প্রস্তুতি অনুষ্ঠান বলা হয়। দুই দলের প্লেয়ার এক জায়গায় হয়ে যা কারা টসে জয়লাভ করবে, কারা কি পাস নেবে, খেলার নিয়ম শৃঙ্খলা তাদের জানানো, তাদেরকে আহ, সমস্ত সবকিছু অফিসিয়াল টিয়াল সব ঠিকঠাক করে খেলা শুরু করবে, এটা হলো মোটামুটি খেলার প্রস্তুতি অনুষ্ঠান বলে পরিচিত বলা হয়। দলের লাইন আপ অবস্থিত। দলের লাইন আপ আমরা আগে বলি, দলের লাইন আপে আমরা একটু বলে যাই। এই যে আমার কোড, এই যে কোড, তাহলে আমার যে দলের যে কোড, যে দল সম্মুখ দল, তার ডাইন সাইডে সার্ভিসম্যান থাকবেন, এর 1 নম্বর প্লেয়ার। ডাইন সাইডে থাকবেন তিনি সার্ভিসম্যান 1 নম্বর, এখানে 2 নম্বর, 3, 4, 5, 6, এইভাবে রোটেশন করবে। এবার 1 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 3 এর জায়গায়, 3 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 5 এর জায়গায়, 6 যাবে 1 এর জায়গায়। এইভাবে যখন বিপরীত দল একটা করে পয়েন্ট পাবে, বিপরীত দল একটা রোটেশন করবে। এটা হলো আমাদের যে খেলার পরিবর্তন। এই যে খেলা যতক্ষণ বিপক্ষ দলের কাছে বল, কোনো প্লেয়ার করে জায়গা পরিবর্তন করতে পারবে না। বিপক্ষ দল বল ছাড়ার পরে তারা খেলার জায়গা পরিবর্তন করতে পারবে। এটা খেলোয়াড় পরিবর্তন। বিপক্ষ দল সার্ভ করার পরে আরেক তার বিপক্ষ দল খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। এটা গেল। এরপরে আছে আমাদের দলের লাইন আপের অবস্থিত বললাম। খেলোয়াড়দের অবস্থান বা ঘূর্ণন। খেলোয়াড়দের অবস্থান তো আমরা একই জিনিস দেখালাম, ঘূর্ণন যে রোটেশন, যেটা ঘূর্ণন বলে, যে রোটেশন দেবে 1 নম্বর প্লেয়ার এই, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। যখনই একটা পয়েন্ট এদের সার্ভিস হারাবে, তখন কি করবে তারা? এই 1 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 3 এর জায়গায়, 3 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 5 এর জায়গায়, 5 যাবে 6 এর জায়গায়, 6 যাবে তো 6, তাহলে 3 কই, ও 2, 3, 4, 5, এভাবে একটা করে ঘুর দেবে। আবার যখন পরিবর্তন হবে, 6 আসবে 1 এর জায়গায়, 1 যাবে 2 এর জায়গায়, 2 যাবে 3 এর জায়গায়, ও 2, 3 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 5 এর জায়গায়, আর 5 যাবে 6 এর জায়গায়। এইভাবে রোটেশন ঘুরতে থাকবে খেলা হচ্ছে। তাহলে এটা হলো খেলোয়াড়দের লাইন আপ বা পরিবর্তন, বা খেলোয়াড়দের অবস্থান বা ঘূর্ণন যেটা। এবার খেলোয়াড়দের খেলার সাময়িক বিরতি।
একটা খেলা হয়, একটা গেম হয় 5 সেটে খেলা হয়। এই 5 সেটের মধ্যে প্রত্যেকটা গেম শেষে 2 মিনিট করে বিরতি পাবে। আর এর মধ্যে দুইবার করে একটা একটা খেলায় প্লেয়াররা দুইবার টাইম আউট নিতে পারবে 30 সেকেন্ডের। এই যে 2 মিনিট বিরতি পাবে, যদি খেলা 4 সেটে বা 3 সেটে 3 গেমে শেষ হয় তাহলে আর লাগে না। যদি 5 গেমে চলে যায় তখন লাস্ট গেমে আমাদের 5 মিনিট বিরতি দিবে। আর তার আগ পর্যন্ত গেম সবকটাই 2 মিনিট করে বিরতি পাবে। তাহলে এই খেলোয়াড়দের সাময়িক বিরতি যেটা। আবার অফিসিয়ালরা আবহাওয়াগত কারণে, মানে মাঠের সাময়িক কোনো কারণে, গন্ডগোলগত কারণে, খেলোয়াড়দের আচরণগত কারণে, অফিসিয়ালদের আচরণগত কারণে দৃষ্টিভঙ্গি জেনে খেলোয়াড় সাময়িক মানে খেলার সাময়িক বিরতি দিতে পারে, সাময়িক বন্ধ রাখতেও পারে। এরপর খেলোয়াড় পরিবর্তন। দেখেন, খেলোয়াড় পরিবর্তন 12 জন নিয়ে একটা টিম গঠন, 6 জন খেলে। 6 জন একসঙ্গেও পরিবর্তন করা যাবে, 1 জন 2 জন করেও পরিবর্তন করা যাবে। খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এইবার পরিবর্তনের সময় নিয়ম আছে। পরিবর্তনের সময় আমরা পরিবর্তনের জায়গা দেখাই দিচ্ছিলাম যে এই যে মাঠের এরকম জায়গায় যে পরিবর্তনের জায়গা, এইখানে 20 সেকেন্ড যে রেফারি থাকে আমাদের দায়িত্বপ্রাপ্ত, তাকে স্মরণ করে তারপর আমাদের খেলোয়াড় পরিবর্তন করতে হবে। আমার ইচ্ছা মতো আমি মাঠে ঢুকে গেলে হবে না, নিয়ম শৃঙ্খলা রেখে খেলা পরিবর্তন করতে হবে। আচ্ছা, খেলোয়াড় পরিবর্তন বললাম। হ্যাঁ, সেট ও পরিবর্তনের বিরতি বললাম। একটা গেম 5 সেটে হয়, একটা আন্তর্জাতিক ভলিবল খেলায় 5 গেমে একটা সেট হয়। এর ভিতরে আমরা প্লেয়ার পরিবর্তন করতে পারি। ওই যে একটা দল যখন একটা গেম হেরে যাবে বা জিতে যাবে, যে কোনো দল, তারা যাবে কি স্ব দলের ডান পাশ দিয়ে, তারা বিপক্ষ দলের ওখানে গিয়ে 2 মিনিট রেস্ট পাবে। 2 মিনিট তারা তাদের প্লেয়ারের যে স্থান অবস্থান সেখানে গিয়ে তারা কোচের সাথে আলাপ করতে পারবে। তাদের স্বাস্থ্য কোনো সমস্যা থাকলে চিকিৎসকের সাথে আলাপ করতে পারবে। এরকম 2 মিনিটের রেস্ট তারা পাবে। এগুলো হলো কি সেট পরিবর্তন বা বিরতি ধরে বল। এবার খেলার ফলাফল। ভলিবল খেলায় 25 পয়েন্টে গেম হয়। এই ফলাফল 2 পয়েন্টের ব্যবধানে গেম হতে হবে। কমপক্ষে 2 পয়েন্টের ব্যবধানে গেম হতে হবে। 24-24 হয়ে গেল, তখন আমাদের কি করণীয়? আমরা সার্ভিস করতে থাকবো। 26-24 2 পয়েন্টের ব্যবধান হতে হবে। 25-24 হবে না, 26-24 2 পয়েন্টের ব্যবধান হতে হবে। এভাবে মোটামুটি খেলা নিষ্পত্তি হয়। 2 পয়েন্টের ব্যবধানে খেলা শেষ হয়। খেলোয়াড়দের অ্যাকশন বা ত্রুটি। অনেক সময় আমি আগে বললাম যে খেলোয়াড়রা স্থান পরিবর্তন করতে পারে কখন? যখন বিপক্ষ দল সার্ভিস করবে, সার্ভিস ডেলিভারি হওয়ার পরে তার বিপক্ষ দল কিন্তু তার স্থান পরিবর্তন করতে পারবে। তার এই যে পিছনের জন এসে আমার পিছন থেকে একটা বলকে চাপ মারা বা স্মাশ করতে পারবে, কিন্তু সে কিন্তু সামনে এসে করতে পারবে না। সে সামনে আসবে, এসে বলটাকে ফিঙ্গারিং করতে পারবে, কিন্তু সে ওই সামনে এসে সে কিন্তু স্মাশ করতে পারবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন লিবারো যে থাকে, তার জার্সি আলাদা থাকে। সে কিন্তু রক্ষণ ভাগের প্লেয়ার, সে শুধু রক্ষণ করতে পারে। সে লিবারো প্লেয়ার, ক্যাপ্টেন হতে পারে না। এরকম কোনটা বলছিলাম? ও, খেলার খেলার অ্যাকশন বা ত্রুটি। এরপর আছে যখন বল নেটে, বল যখন নেটে নেটে যখন একটা বল, তাহলে ব্লক দেবে বিপক্ষ দল, বা নেটের ব্লক দেওয়ার সময় সেই ব্লককারী বিপক্ষ দলের পাশেও হাত দিতে পারবে, কিন্তু কোনো প্রকারে নেটে হাত দিতে পারবে না। তারপর 2 নেটের যে মধ্যরেখা, বিপক্ষ দল মধ্যরেখা কখনো ক্রস করতে পারবে না। মধ্যরেখায় পা লাগবে, অসুবিধা নেই, কিন্তু মধ্যরেখা ক্রস করবে বিপক্ষ দল কিন্তু পয়েন্ট পেয়ে যাবে। বল যখন নেটে থাকবে, তারই বল যখন সামনের জনেরা নেটে বল মারবে, এই নেটকে আপনারা
ব্লক দিতে পারবে, সাধারণ ভাই ব্লক দিতে পারবে, কিন্তু নেটে টাচ করতে পারবে না। নেটে টাচ করলে কিন্তু বিপক্ষ দল পয়েন্ট পেয়ে যাবে। সাধারণ ভাই, ও সময় শেষ কিনা তা কি জানি সাধারণ ভাই। মনে হচ্ছে মনে হয় শেষ। আপনারা শুনতে পাচ্ছেন? আপনাদের সে জাতি বললাম অনেক বাকি আছে। সাধারণত গেল কোথায়? হ্যাঁ? না, আজ বাকি আছে, আর দুটোটা কত বাকি আছে, প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, আর 10 মিনিট হ্যাঁ, না ওই সময় শেষে কি রেকর্ডিং এর। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন যারা লাইনে আছেন? একটু কথা বলবেন। জি স্যার, শোনা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। তাহলে আমাদের ওই রেকর্ডিং এর সময় শেষ, তাহলে আমরা ক্লাস চালায় অসুবিধা হবে? না, চালানো ওইভাবে। ঠিক আছে। এরপর কোনটা বলেছিলাম? বিপক্ষ সীমানায় প্রবেশ। বিপক্ষ সীমানায় প্রবেশ আমরা দেখাই দিয়েছিলাম যে বিপক্ষ সীমানায়, এই যে বিপক্ষ সীমানার যে আমাদের যে মধ্যরেখা, এই যে সীমানায় প্রবেশ করতে পারবে না সে, এই সীমানা অতিক্রম করতে পারবে না। এই সীমানায় পা দিলেও সমস্যা না, কিন্তু সীমানা অতিক্রম করলে বিপক্ষ দল পয়েন্ট পাবে। নেটের উপরে হাত গেল, কিন্তু নেটের টাচ হলে বিপক্ষ দল পয়েন্ট পেয়ে যাবে। এই হলো বিপক্ষ সীমানায় প্রবেশ। এবার আক্রমণ বা হিট। একটা দল তিনবার সুযোগ পায়, একটা বলকে তিন টাচ মানে তিনজন স্পর্শ করে বিপক্ষ দলের কোর্টে বল পাঠাতে হবে। এই যে একজন বলটাকে রক্ষণ করলো, আর একজন ফিঙ্গারিং করলো বল, আর একজন সেটাকে আক্রমণ করলো, চাপ মারলো, এগুলো হলো বিপক্ষ দল বলতে হিট করা বা আক্রমণ করা, হলো চাপ মারা। এই যখন আক্রমণ করে হিট করে, তার বিপক্ষ দল কি করে? সাথে সাথে ব্লক দেয়। এই ব্লক হাত নেটের বাইরে আসতে পারবে, কিন্তু নেটে টাচ করতে পারবে না। এই ব্লক লেগে ওই পাশে গেল, সে আবার মারতে পারবে। সে ব্লক দিল, তার যে চাপ মারছে তার হাতে লেগে এই পাশে চলে এলো, তারা আবারও 3 টাচ পাবে। এইগুলো হলো কি? আক্রমণ বা হিট। আর ব্লকও আমরা একসঙ্গে বললাম। এবার রেফারিদের হাতের সংকেত। রেফারিরা কিছু হাতের সংকেত আছে, যেমন আউট হলে আউট দেখাই দেবে, ভিতরে থাকলে ভিতরে দেখাই দেবে, তারা এপাশে পয়েন্ট হলে হাত দেখাই দেবে। এগুলো রেফারিদের হাতের সংকেত কিছু দেয়। রেফারি একজন সহকারী রেফারি, একজন একজন স্কোরার, আর একজন, চারজন থেকে কিন্তু লাইনম্যান। চারটে জায়গায় চারটে লাইনে চারজন লাইনম্যান থেকে, লাইনম্যানরাই কিন্তু তারা যে বল বাইরে কি ভিতরে তারাই দিয়ে দেবে। এবার ভলিবলের নিয়ম, যদি বলটা একটু দাগ টাচ করে সেটা রাইট, বল একদম দাগের বাইরে যেতে হবে, তাহলে সেই বলটা আউট। আর বল দাগ টাচ হলে সেটা বলটা কি রাইট। ভলিবলের যে নিয়ম, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর প্রথম ও দ্বিতীয় রেফারি বলেছে, প্রথম রেফারি দ্বিতীয় রেফারি, চারজন লাইনম্যান, একজন স্কোরার, এই মোটামুটি এরা হলো পরিচালক মহোদয়, এরাই খেলা পরিচালনা করেন। এই তা যা হোক, আর কি মানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর তারপরেও যারা পরে আসছেন শোনেন, যে আমরা প্রথমে যে ইতিহাস একটু আলোচনা করেছিলাম, জি মর্গান ভলিবলের সৃষ্টিকারক, তিনি আমেরিকার বাসিন্দা। তিনি 1995 সালে প্রথম ভলিবল তৈরি করেন। তার প্রথম নাম দেন কিসে? মিন্টোনেন্ট। প্রথম ভলিবল শুরু হওয়ার আগে তার নাম থাকে মিন্টোনেন্ট। এখান থেকে 1932 সালে প্রথম চেকনোস্লোভিয়ায় ফেডারেশন গঠিত হয়। এরপরে জার্মানি, তারপর জাপান, এরপরে আমেরিকা, এইভাবে আস্তে আস্তে আমাদের অলিম্পিকে আসে 1929 সালে। তারপর প্রথম ইন্টারন্যাশনাল যে ফেডারেশন গঠিত হয়, FIVB বলিতে আমি, ইন্টারন্যাশনাল ওই ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। তারপর বাংলাদেশ সংস্থার নাম BVF, বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এশিয়ার সংস্থার নাম ABC, এশিয়ান ভলিবল কনফেডারেশন। এরকম মোটামুটি এই আর ভলিবলের 23টা আইন, এইগুলো আমাদের আলোচনা হয়েছে। তা মোটামুটি মাঠ অঙ্কনটা আমরা বোর্ডে দেখাইছি, নেটের মাপ কি, নেটের যে চার কোণার এর মাপ কি, সবগুলো আমরা মোটামুটি দেখাইছি। এরপরও যদি আর কারো কোনো ত্রুটি থাকে আপনারা বলতে পারেন, আর যদি না বলেন তাহলে ধন্যবাদ দেবো।
তো ঠিক আছে, আর যারা এ আছেন পরীক্ষার্থী দ্বারা সাজেশন পেয়ে যাবেন খুব শিগগিরই। কারো কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন, ভালো। স্যার আমাদের পরীক্ষা রুটিন কবে দেবেন আর পরীক্ষা শুরু হবে কবে থেকে যদি একটু জানান। না, ওই শুরু আসলে অফিস বলতে পারবে, তারপর আমি বললাম যে খুব শিগগিরই পেয়ে যাবেন, 2-1 ভিতরে আপনারা সাজেশন পেয়ে যাবেন গ্রুপে, হ্যাঁ? সাজান ভাই, না পরীক্ষা কবে নাগাদ হতে সাজান পারে ভাই, এটা রুটিন কি টুটিন একটু কিছু বলুন। দিচ্ছে নাকি পরীক্ষা? এখনো কোনো মানে কিছু দেয়নি মনে হয়, সাজান ভাই যেটা বললো, হ্যাঁ। স্যার আমাদের তো হচ্ছে 9 মাসে 6 মাসে শেষ করার কথা ছিল, তো এটা হ্যাঁ, বুঝতে আপনার এক পারছি বছর আপনারা ছাড়িয়ে। সমস্যায় পড়েছেন, একটু জটিলতা, এটা কি করা যাবে আর? রাজনৈতিক জটিলতা আমরা সমস্যা হয়ে ন্যাশনালে গেছে, বুঝলেন? ন্যাশনালে ভর্তি হয়ে আমরা খুব জটিলে পড়ে গেছি স্যার, না এটা না, আমাদের হচ্ছে মাশাআল্লাহ, যে ব্যাটা। যে যারা কারিগরি তারা কিন্তু অনেক, তাদের দুটো কাজ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, শোনেন, ম্যাডাম ক্লাস নেবে, হ্যাঁ? আপনার লাইনে থাকেন সবাই, আর সুবিধা অসুবিধা হলে ম্যাডামের কাছে বলেন, হ্যাঁ, ঠিক আছে? স্যার